সিরিয়ায় একের পর এক ভূখণ্ড দখল করতে জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির বিশাল এলাকা দখল নিয়ে কমপক্ষে 9টি সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। সিরিয়ার দারা কুয়েন্ত্রা শহরের বাড়িতে বাড়িতে অভিযান, আটক, নির্বিচারে গুলি, স্থানীয়দের ভয় দেখানো, চুরি ও হয়রানি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ইসরায়েল তার দখলদারিত্বকে ন্যায্যতা দেওয়ার জন্য নতুন এক কৌশল ব্যবহার করছে, আর তা হলো দক্ষিণ সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর সমর্থন আদায় করা এবং জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। দ্রুজ ধর্ম শিয়া ইসলামদের একটি শাখা। এরা মূলত মধ্যপ্রাচ্যের পাহাড়ি এলাকায় বাস করে। এই ধর্মের মূল ভিত্তি ইসলাম হওয়ায় এতদিন দ্রুজ ধর্মকে আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়নি ইসরায়েল। তবে এখন নিজেদের প্রয়োজনেই দ্রুজকে কাছে টানছে ইসরায়েল। দ্রুজদের বিভিন্নভাবে বোঝানো হচ্ছে তারা ইসরায়েলের সাথে থাকলে সিরিয়ার ভবিষ্যৎ সংঘর্ষ এড়িয়ে তাদের নিরাপত্তা দেবে ইসরায়েলের সেনারা। সামাজিক মাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে দ্রুজ অধ্যুষিত একটি এলাকায় সিরিয়ার পতাকা সরিয়ে দ্রুজদের নিজস্ব পতাকা ওড়ানো হচ্ছে। আর এভাবেই দ্রুজদের কাছে টেনে তাদের আনুগত্যের উপর নির্ভর করে স্থায়ীভাবে নিজেদের উপস্থিতিকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকে দেশটিতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, আসাদ সরকারের আমলে গড়ে তোলা অস্ত্রের মজুদ ধ্বংস করতে এসব হামলা চালানো হয়। এছাড়া 1974 সালে একটি চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলের স্থলবাহিনী। এরই মধ্যে দেশটির 12 মাইলের ভেতর ঢুকে পড়েছে ইসরায়েলের সেনারা। ওয়াহিদা পারভিন নিশিতা, আজকাল। বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা এখন পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধে রূপ নিচ্ছে। সব দেশের ওপর পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করলেও চীনের পণ্যে স্থগিত না করে উল্টো শুল্ক 21% বাড়িয়েছে। নতুন শুল্কের কারণে উভয় দেশের শিল্পক্ষেত্রে তীব্র সংকট ঘনীভূত হচ্ছে। মার্কিন শিল্প প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত খরচ, কর্মী ছাঁটাই এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুই দেশের শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে 80% বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এতে করে বৈশ্বিক জিডিপি 7% পর্যন্ত কমে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারাবাহিক শুল্ক আরোপের জবাবে চীন পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে কঠোর প্রতিক্রিয়াও দেখিয়েছে। প্রেসিডেন্ট শি বলেন, এই বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হবে না, বরং এতে বৈশ্বিক অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। যে কেউ যদি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে যায়, সে একসময় নিজেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তীব্র বাকযুদ্ধের পাশাপাশি চীন এখন কৌশলগতভাবেও অন্যান্য দেশের সঙ্গে জোট গঠনের উদ্যোগ নিচ্ছে, যাতে আমেরিকার উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে এই শুল্ক নীতি প্রত্যাহার করা যায়। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য জোরদার করতে আলোচনায় বসেছে চীন। তবে চীনের প্রধান বাণিজ্যিক অংশীদার অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা চীনের সঙ্গে একজোট হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আহ্বানও জানিয়েছে হোয়াইট হাউস। চীন কী প্রতিক্রিয়া দেখায় সেটা এখন দেখার বিষয়। আকাশ, আজকাল। ভারতের হাসপাতালের লবিগুলো এখন আর গিজগিজ করছে না বাংলাদেশি রোগীদের ভিড়ে। মধ্য কলকাতা থেকে বাইপাসের ধারের হাসপাতালগুলোর সামনে এখন সেই রমরমা ভিড়ের কোনো চিহ্ন মাত্র নেই। কলকাতার বেসরকারি হাসপাতালের বেশিরভাগ নির্ভরশীল বাংলাদেশি রোগীদের উপর। ফলে বাংলাদেশি রোগীদের অনুপস্থিতিতে কলকাতার হাসপাতালগুলোর ত্রাহি অবস্থা। এই দুরবস্থার মধ্যে ভারত আরও কুপোকাত হতে যাচ্ছে। কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়া জানিয়েছে, কলকাতার হাসপাতালগুলোতে স্বাভাবিক সময়ে বাংলাদেশের রোগীদের থেকে মাসে প্রায় 20 থেকে 25 কোটি রুপির মতো আয় হতো। জুলাইয়ে যা 20% মতো কমেছে। আগস্টের পর থেকে তা কমতে কমতে 10%-এর নিচে নেমে এসেছে।
বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা কমতে কমতে এখন প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। গুরুতর ও আপৎকালীন অসুস্থতা ছাড়া মেডিকেল ভিসাও ভারত সরকার ইস্যু করছে না। ফলে আগস্টের পরবর্তী 2-3 মাস পুরনো মেডিকেল ভিসায় কিছু রোগী এলেও নতুন করে মেডিকেল ভিসার ক্ষেত্রেও কড়াকড়ির কারণে এখন তাও বন্ধ। অনেকে নিরাপত্তাজনিত কারণেও ভ্রমণ করছেন না ভারতে। এরই মধ্যে বড় সুসংবাদ পেল বাংলাদেশ এবং মাথায় বাজ পড়েছে ভারতের। বাংলা ইউএস এলএলসি এর সিইও ডক্টর মুনতাজুর রহমান দাউদ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর এক সাক্ষাৎকারে ঘোষণা দেন বাংলাদেশে 2000 কোটি টাকা খরচে হাসপাতাল করবে তার কোম্পানি। সেখানে এআই টেকনোলজি সহ আরো উন্নত প্রযুক্তি নিয়ে আসা হবে, যেগুলোর প্রচলন এখনো বাংলাদেশে হয়নি, এবং ইমার্জেন্সি পেশেন্টদের জন্য ফ্রি হেলিকপ্টারের সুব্যবস্থা করবেন বলে জানান তিনি। এমনকি তিনি আরো জানান সেই হাসপাতালে ফরেন ডাক্তারও নিয়ে আসা হবে। তিনি আরো জানান ইতিমধ্যে পূর্বাচলে 200 বিঘা জমিও কিনে নিয়েছেন। হাসপাতালের নামও ঠিক করে ফেলা হয়েছে বলে জানান তিনি। নাম রাখা হয়েছে হোপ হসপিটাল। তিনি আরো আশ্বস্ত করে বলেন, হোপ হসপিটাল চেষ্টা করবে গরিবদের ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার, যাতে করে গরিবরাও উন্নত চিকিৎসার থেকে বঞ্চিত না হয়। এ সময় তিনি আরো বলেন, আমি এটার জন্য 15 বছর অপেক্ষা করেছি। আমাদের প্রথম চিন্তা ছিল আমরা হসপিটাল করব ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়াতে। তখন বাংলাদেশের পরিস্থিতি আমাদের এত টাকা ইনভেস্ট করার মতো অনুকূলে ছিল না, কিন্তু 5 আগস্টের পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে গিয়েছে। এ সময় তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করে বলেন, এই ভদ্রলোক যে পরিবর্তন করেছে তা বাংলাদেশে আগে কখনো হয়নি। ইতিমধ্যে বাংলা ইউএস এলএলসি কয়েক দফা মিটিং সেরে ফেলেছে বলেও জানান ডক্টর মুনতাজুর রহমান দাউদ। এমনিতেই ভারত বাংলাদেশের রোগীদের হারিয়ে বিরাট ক্ষতির সম্মুখীন। তার মধ্যে এমন খবর ভারতের মাথায় বাজ পড়ার মতো অবস্থাই তৈরি করেছে। তাওফিকুল ইসলাম, আজকাল। সবার মুখে গণহত্যা বন্ধ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। অনেকের হাতে প্ল্যাকার্ডে লেখা, ফিলিস্তিন মুক্ত করো, বিশ্ব কেন নীরব, এমনই প্রতিবাদী স্লোগান। গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে এমন আয়োজন বেশিরভাগ সময় দেখা যায় ইয়েমেন, তুরস্ক, লেবাননের মতো দেশগুলোতে। এবার এতে সামিল হয়েছে ঢাকাও, যা আন্তর্জাতিক গণমাধ্যম বেশ ফলাও করেই প্রচার করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে উঠে এসেছে ঢাকার মার্চ ফর গাজার খবর। জায়নবাদীদের মুখপাত্র হিসেবে পরিচিত টাইমস অফ ইসরায়েল অ্যাসোসিয়েট প্রেসের বরাতে ঢাকায় ইসরায়েলি বিরোধী প্রতিবাদের খবর ছাপে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 1 লাখ বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতাপিটা করেছেন। আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিল 10 লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছে। এতে বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথাও উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় ঢাকার মার্চ ফর গাজার কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ফিলিস্তিনপন্থী লাখো জনতা বাংলাদেশে বিক্ষোভে অংশ নিয়েছে। এছাড়াও টরেন্টো স্টার, টাইমস অফ ইন্ডিয়া, সিটিভি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় বিক্ষোভের খবর প্রকাশ করা হয়েছে। ওয়াহিদা পারভিন, আজকাল।